আমরা দুজন দৌড়াচ্ছি, ঘুমের মধ্যে দৌড়ানো যায় না তো, আর ছুরি নিয়ে আমাদেরকে মারার চেষ্টা। ওই আইনের বলে আমি আমার বাবার হত্যার বিচার পাবো না, মায়ের হত্যার বিচার পাবো না, ভাইদের হত্যার বিচার পাবো না। এখনো এখনো মাঝে মাঝে মনে হয় যে সব যদি এটা স্বপ্ন হতো। বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে ছিল। আসো, এখানে খুলে দিবে সব নাকি? হ্যাঁ না খুলে রাখো, সব এখানে। মশলাগুলি কোথায়? এই যে কায়ুস, আসো। এটা তোমার হাত দেওয়া লাগবে না, তুমি খালি দেখো। হ্যাঁ আসো। এলাচি গুঁড়ি দেবে? একটু দিয়েছি। আজকে রান্না করছি, তোমরাও খেয়ে যাবে। সেজন্য আমি বলছি বেশি করে করতে, ঠিক আছে? কি দেখবে তুমি? এটা আপনার মায়ের হাতে কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি প্রিয় ছিল? আমার মা খুব মজার মোরগ পোলাও রাঁধতেন, মাছ রাঁধতেন, তারপরে ইলিশ মাছ উনি একটু লবণ মাখিয়ে রেখে তারপর একটা রান্না করতেন টক দিয়ে, খুব মজা হতো। আব্বা সবসময় মাছ ভাতটা পছন্দ করতেন বেশি, আবার মুরগির মাংস টাংস বা প্রথম থেকে গরুর মাংসটা খুব কম ছিল, পরে গরুর মাংস খেতেন, মাঝে মাঝে খাসির মাংস রেজালা, আমার মা খুব সুন্দর রেজালা করতেন। মার সব রান্না একটু আলাদা ছিল। সরাও না, তুমি তো দেখবা। আসলে আমি যখন সংসার করেছি, বাসায় কোনো মেহমান আসবে মাকে ফোন করতাম, মা পোলাও মা যা যা রান্না করে রান্না করে হাঁড়ি ভরে লোক দিয়ে পাঠাতেন, ব্যাস আমার মেহমানদারি করতাম। আমার জীবনটা ওইভাবেই ছিল, সবসময় ওই বাসা থেকে মাই সব কিছু পাঠাতেন, কাজে আমার নিজের অত বেশি একটা অভিজ্ঞতা ছিল না। আমি তো আমার মার বন্ধুর মতো ছিলাম, আর মার সাথে আমার সাথে কিন্তু বয়সের ডিফারেন্স খুব বেশি না, ফলে মার সমস্ত কথা সবসময় আমার সঙ্গে শেয়ার করতেন। এই আমার মা, কামাল ভাই পেটে, কত অল্প বয়স, কত 18 হবে তখন। নেয়ানার সাথে আমার মায়ের খুব মিল, সে খুব গোছানো, সব কিছু তার খুব নিয়ম মাফিক। আমি না, আরে আমি হচ্ছে সব থেকে আলসে। আমার একটা হবি ছিল গান শোনা আর বই পড়া, এই স্বাধীন গান শোনা বই পড়া নিয়ে আমি বেশি থাকতাম। ওনার ঘরের নামই ছিল আলসেখানা। ইউনিভার্সিটিতে যাবেন, কোন শাড়িটা পরবেন ওটা মা রেডি করে রাখতেন। এসে সন্ধ্যাবেলা ওই খাওয়ার ফাঁকি দেওয়ার ওই সময় একটা ঘুম। আন্দোলন সংগ্রামী ছিলাম, কলেজ ইউনিয়নে ইলেকশন করলাম, ভিপি নির্বাচিত হলাম, এটা ঠিক, কিন্তু যে একটা এত বড় দলে নেতৃত্ব দিতে হবে বা কবে মিনিস্টার হব, এসব চিন্তা কোনোদিনই মাথায় ছিল না। আব্বা কিন্তু নিজের কথাগুলি বলতেন যে উনি এই দেশটাকে নিয়ে কীভাবে চিন্তা করেন, কী করবেন, কারণ খুব স্বাভাবিকভাবে একটা দেশকে স্বাধীন করতে হলে তার যে পদক্ষেপগুলি হিসেব করে করে নেওয়া,
এবং সেটাকে সম্ভব করা এটা খুব কঠিন কাজ। কেউ যদি মনে করে খুব সহজে বাংলাদেশটা স্বাধীন হয়ে গেছে, এটা কিন্তু না। সকালবেলায় আব্বা বাইরে থাকলে আব্বা মর্নিং ওয়াক করে আসতেন। আমাদের 32 নম্বরের যে বারান্দাটা, আমরা ওইখানে আব্বা একটা চেয়ারে, ইজি চেয়ারে, আর আমরা সব মোড়ায় টোস্ট বিস্কিট, চা, আমরা সবাই খবরের কাগজ পড়ে যার যার স্কুল কলেজে যাওয়া, এই জিনিসটা আমরা ওই যে একটা পরিবেশের মধ্যে বড় হওয়া, ওখান থেকে কিন্তু বের হয়নি। আমার আব্বা এত বড় নেতা হলে কি হবে, যতটুকু সময় পেতেন উনি আদর দিয়ে ভরে দিতেন। আমি কিন্তু আমার যখন ছেলে মেয়ের মা, তখনও কিন্তু আব্বা ভাত মাখিয়ে আমাকে দিতেন, আমি বসে খেতাম। আসলে আমাদের জ্ঞান হওয়ার পরে যেটা আমরা দেখছি, আমার আব্বা কোথায়, আব্বা জেলখানায়, অথবা যখন মুক্তি পেতেন তখন হয়তো দেখা হতো। এভাবেই আমাদের জীবন কাছে বেশিরভাগ দাদা দাদির কাছে। তারপর যখন আমরা ঢাকায় আসলাম, এটা হচ্ছে 1954 সালে, আমি আর কামাল আর জামাল ছিল খুব ছোট। আর প্রথম ঢাকায় এসেছিলাম আমরা 1952 সালে, যখন যে ভাষা আন্দোলন হয়, আব্বা জেলখানায়। তখন খবর পেলাম আব্বার শরীর খুব খারাপ। আমরা ঠিক তখন আমার মনে নেই অত স্মৃতি কী, কিন্তু আমার দাদার সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে নিয়ে ঢাকায় আসবেন, এবং আমরা কিন্তু নৌকায় করে এসেছিলাম ঢাকায়। আমার দাদার বড় নৌকা ছিল, তাতে 2টো কামরা ছিল, 3 মাল্লা নৌকা। আমি আর কামাল আমরা ছোটবেলায় নৌকার মধ্যে দৌড়তে পারতাম, হাঁটতে পারতাম। নৌকার ভিতরে রান্না বান্না হতো, নৌকাতেই খাওয়া দাওয়া হতো। ঝড় আসতো বা স্টিমার গেলে নৌকা যে দুলতো, দাদি আমাদেরকে ধরে টরে রাখতেন, সেগুলো মনে আছে। আমরা পরে শুনেছি 4 দিন লেগেছিল ঢাকায় আসতে। 49 সালে আব্বা যখন অ্যারেস্ট হয়ে গেলেন, তারপর তো আর ছাড়া পাননি, একটানা 52 সাল পর্যন্ত জেলখানায়। আব্বা যখন জেলে যায়, আমার ছোট ভাইটা তখন খুবই ছোট, কেবল কয়েক মাসের। ও তো আর আব্বাকে ওভাবে দেখার সুযোগ পায়নি। কাজে আমি যখন আব্বা আব্বা বলে কাছে যেতাম, তো স্বাভাবিক ও খুব অবাক হয়ে দেখতো। তো আমাকে জিজ্ঞেস করতো, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলতে পারি? এইভাবেই আমাদের জীবনটা ছিল সবসময়। আবার 58 সালে যখন মাসাল্লাহ হলো, তখন আমার মনে আছে আমাদের বাসা সার্চ করতে আসলো, এসে আমাদের সমস্ত কিছু উলট পালট করে দেয়। এমনকি তখন তো ছোটোবেলায় পুতুল খেলতাম, হাঁড়ি পাতিল ছিল, খেলাঘর ছিল, সব ভেঙে টেক করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে সব নিয়ে গেল। ওই বয়সটা তো খুব দুঃখের ব্যাপার যে আমার খেলার জিনিসগুলো এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, নষ্ট করে। তারপর আব্বাকে ধরে নিয়ে চলে গেল চোখের সামনে দিয়ে। 3 দিনের মধ্যে নোটিশ দিয়ে বাড়ি ছেড়ে দিতে হলো। আমার মা খুবই অসহায়ভাবে, আমার দাদি তখন বয়স্ক, একদম রাস্তার উপরে সব মালপত্র নিয়ে দাঁড়ানো। মায়ের একটা খুব আতঙ্ক ছিল সব সময়। মা শুধু বলতো যে ওরা ছাড়বে না, কারা এটা উল্লেখ করেনি, ছাড়বে না। মোস্তাক ষড়যন্ত্র করতে পারে, এটা আব্বা সবসময় জানতেন। বরং যখন তাজউদ্দিন কাকা চলে গেলেন, আব্বার জন্য এটা খুব দুঃখজনক ছিল। তো সেই সময় আমি হঠাৎ কথা বলে ফেলেছিলাম যে ঠিক আছে, তাজউদ্দিন কাকা চলে গেছে, তাতে কি আছে, মোস্তাক চাচা তো আছে। এই কথা শুনে আব্বা যে কমেন্ট করলেন, যে কথাগুলি বললেন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাকে খালি বললেন, মোস্তাককে তুই চিনিস? ও তো সুযোগ পেলে আমার বুকে ছুরি মারবে। অর্থাৎ আব্বা কিন্তু জানতেন কে কি করতে পারে, আমার মনে হয় তিনি জানতেন।
পাশে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতিকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। আবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। দিন রাত সারাক্ষণ এই রাস্তা ভর্তি শুধু মিছিল আর মিছিল আর সারাক্ষণ মানুষ ভরে। আব্বা এই গাড়ি বান্দাটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, ওই গেটের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, কোনো ক্লান্তি ছিল না। কোনায় যে রুমটা আছে ওইখানে টেলিফোনটা, ওখান থেকেই তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটা মুখে বলে দিয়েছিলেন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত এই করে প্রচারটা যখন ওয়ারলেসে চলে যায় তখন একটা পাকিস্তানি হামলার বাড়িতে ধরা পড়ে এবং মুহূর্ত মধ্যে তারা চলে আসে এই বাসায় এবং আব্বাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর থেকে অপেক্ষার পালা। তারপরে আমরা হঠাৎ খবর পেলাম 8 জানুয়ারি যে তিনি মুক্তি পেয়েছেন এবং ওখান থেকে তিনি সরাসরি লন্ডন চলে গেছেন। তারপর উনি 10 জানুয়ারি ফিরে আসেন। আমরা অপেক্ষা করেছি। কামাল, জামাল, আমার দাদা, রাসেল সবাই এয়ারপোর্টে যায়। লাখো মানুষ, সমস্ত রাস্তা মানুষে ভরা। আমার মা একটা রেডিও নিয়ে মোড়া পেতে ওই রেডিওর সামনে বসেছিলেন সারাক্ষণ। কারোই খাওয়া নেই, নাওয়া নেই, সবাই শুধু অপেক্ষা করলাম। উনি ফিরে আসার পর প্রথমে কিন্তু চলে যান ওনার জনগণের কাছে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। এরপরে তিনি আসেন আমাদের কাছে এবং তিনজন আসেন। সত্যি কথা বলতে কি তখন এটা একটা একতলা বাসা। মা 2টা কামরা ছিল, মার কামরা বসেছিলেন। আমরা সবাই অধীর আগ্রহে। আব্বা আসলেন, এসে হ্যাঁ আমাদের সবাইকে আদর করলেন। আমাদের কারো কোনো মানে আমরা সবাই বাকরুদ্ধ ছিলাম। আমাদের চোখে পানি, মনে আনন্দ, মানে সেটা একটা মানে কি যে অনুভূতি, মানে এই যে ফিরে পাওয়াটা, এই ফিরে পাওয়াটা যে আমাদের জন্য কত মূল্যবান ছিল। নানা কথা শুনতাম, উনি নেই, ওনাকে মেরে ফেলেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরে উনি যে ফিরে এলেন, উনি সবাইকে আদর করলেন। তারপর যখন মার কাছে গেলেন, মা বাবাকে এমনভাবে জড়িয়ে ধরলেন, মনে হলো যেন তিনি সারা জীবনের সব পেয়ে গেছেন। আমার আব্বা যে আমার মাকে এত শ্রদ্ধা ভক্তি এবং এত ভালোবাসতেন, আমার বাবার লেখা না পড়লে এটা বোঝা যায় না। আব্বা করাচি থেকে ঢাকা ফিরে এলেন, ওই তখন এই গানটা পান্নালালের গাওয়া, মা আমার সাধনা মিটলে আশা না পড়ল, সকলই ফুরিয়ে যায় মা। ওই সবাই দেখতাম যে আব্বা মানে বারবার এই গানটা শুনে যাচ্ছেন, বারবার এই গানটা শুনে যাচ্ছেন, মানে প্রতিদিন কতবার যে এই গানটা বাজানো হতো তা ঠিক নেই। মানে একটা নারী হত্যা হলে সবাই চিৎকার করে, শিশু হত্যা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। আর এই 32 নম্বর বাসায়
15ই আগস্ট শিশু নারী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত হত্যা হলো, আর সেই খুনিরা ঘুরে বেড়াবে রাজনৈতিকভাবে, তাদেরকে সবসময় একটা নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে না। এটা কি ধরনের আইন? সভ্য জগতে তো এইরকম আইন হতে পারে না। মনটা খুব খারাপ থাকতো, পারলাম না, হেরে গেলাম। আব্বা মার কাছে যে উপরে কি জবাব দেব? আব্বা যদি জিজ্ঞাসা করে, মা জিজ্ঞাসা করে, 2টা বোনকে রেখে আসলাম, কিছুই তো করতে পারলাম না খুনিদের ব্যাপারে। তো খুব মন খারাপ তখন। আমি যখন 81 সালে ফিরে আসলাম, সে সময় এই দেশে কি অবস্থা ছিল? খুনিরা তখন বিভিন্ন দূতাবাসে চাকরি করে, ফরেন মিনিস্ট্রি চাকরি করে, অবাধে বিচরণ করে, সরকার তাদের মদত দিচ্ছে। জয় বাংলা স্লোগান নিষিদ্ধ, বলা যাবে না। বলতে গেলে মানে বিএনপির গুন্ডা পান্ডারা ছুটে আসতো, রীতিমতো মারত, ছুরি দিয়ে পেট কাটা, খুঁট দিয়ে পেট কেটে দেওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি, এই ছবি নিষিদ্ধ। সালের 10 নভেম্বর নূর হোসেন ওই যে বুকে পিঠে লিখে নিয়ে আসলো, মানে স্বৈরতন্ত্র নিপাত যাক, পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পাক। গাড়ির পাশে পাশে যাচ্ছিল, তা আমাকে ডাকলাম যে এই ছেলেকে তুমি শার্ট গায়ে দাও, তুমি বুকে পিঠে যা লিখছো তোমাকে তো মেরে ফেলে দিলাম। ও আমার গাড়ির কাছে মাথাটা দিয়ে বলে, আবার মাথায় একটু হাত রেখে দেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেবো। তখন যে না, তোমার জীবন দিতে হবে না, তোমাদের বেঁচে থাকতে হবে। তো আমার মাথায় সত্যি হাত দিলাম, ও কিছুক্ষণ আমার হাতটাও ধরল। গাড়িতে যাচ্ছিল, এর মধ্যে হঠাৎ বোমা পড়ল, এখন সব কিছু একটু বিক্ষিপ্ত হয়ে গেল। বোমার সাথে সাথে গুলি, তখনও কিন্তু ও যে গুলি খেয়ে পড়ে গেছে তখন আমরা দেখবো না, আমার গাড়িটাই আক্রমণ করছিল। যখন গোলাপ শাহ বাজারের কাছে আমরা পৌঁছালাম, তখন পুলিশ গাড়িটা আটকায় দিল। আর ঠিক সেই সময় দেখলাম রক্তাক্ত অবস্থায়, গুলি খাওয়া অবস্থায় নূর হোসেনকে নিয়ে যাচ্ছে। কষ্ট লাগে ওখানে যে আমি এই কথাটা বললাম, আর ঠিক সেই কথাটাই সত্যি হয়ে গেল। ঠিকই ওকে, ওর গায়ে গুলিটা লাগলো। আমি সারা দেশে জনসভা করেছি, জনগণের কাছে যখনই গেছি, কারণ আমি দেখলাম যে আমার তো আর কোনো জায়গা নেই, জায়গা হচ্ছে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, জনগণ। প্রত্যেক মিটিংয়ে বক্তৃতা দিতাম, আমি বিচার চাইতাম। আর বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, এটা তো অতুলনীয়, এর সাথে তুলনা হয় না। আমরা একবার চরকেলারকে বন্যার সময় রিলিফ ওয়ার্ক করতে গেলাম, যেতে যেতে আমরা ওখানে যাওয়ার কিছু নাই, মানে কিছু দূর ভ্যানে, তারপরে হেঁটে যেতে হচ্ছে। আর সেই ধান খেতের আল বেয়ে বেয়ে আমরা যাচ্ছি, যেতে একটা গ্রামে একজন বয়স্ক মহিলা বলে, মা একটু আসো, মা একটু বসো। সেই খেজুর পাতা একটা পাটি বিছিয়ে দিল, বসলাম। একটা গাছ থেকে একটা ডাব টেনে একটু খাও। কত কষ্ট করো আমাদের জন্য, তোমার বাপ কষ্ট করে গেছে, তোমরাও কষ্ট করো। এই যে কথাটা, এটুকুই তো আমার জীবনের সব পাওয়া, এর থেকে আর বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। যখন আমি সরকার গঠন করলাম, তখন আমার এটাই ছিল যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করতে হবে। কাজে আসার পরে সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স আমরা পার্লামেন্টে বাতিল করলাম। বাতিল করার পরেই আমরা মামলা করলাম। সাক্ষী পাই না, সুবোধ পাই না, খুব কঠিন। মানে 2 বোনের যে কি অবস্থা, তারপরে তো আবার ক্ষমতা পরিবর্তন হলো। তখন আমি আপার বললাম, দেখতে তো কেমন কেমন মজা, এখন বুঝছো, আবার ওইগুলোটা ছাড়বে। ডিকেন্সের একটা বই ছিল, ওই টেল অফ 2 সিটিজ, 2 বোন রিপাবলিকান, আর এই 2 বোন মিলে ওই উলের কাঁটা দিয়ে বুনছে, আর ওদের যারা অত্যাচার করত, তো যখন শেষটাকে মারলো তখন বললো 32,
মানে কয়জনকে ওরা গুনছিল, 2 বোন মিলে। তা আমি ওইটা দিল্লিতে থাকতে আপাকে বলতাম, আপা আমরা এরকম করব, তুমি কিন্তু তখন আবার কিছু বলতে পারবা না, আমাকে কিচ্ছু একটু সুযোগ দিয়ে। তা আপা বলতো মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। এখানে অনেকে বলছেন যে স্পেশাল মানে ট্রাইব্যুনাল করে করা বা অন্য একটা নতুন আইন করে করা, আমি না। বাংলাদেশের 8-10টা মানুষ যেভাবে বিচার পায়, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমি সেই নাগরিক হিসেবে সেইভাবেই আমি বিচার চাই। গণভবনটাও আমাদের অনেক মানে স্মৃতি। থাকিনি আমরা এখানে, আমরা কোনো ভাই বোনই থাকতে চাইনি। জানি না থাকলে হয়তো অন্য দিক দিয়ে ভালো হতো কি খারাপ হতো জানি না। মা থাকতে চাননি 32 নম্বরের বাড়ি রেখে, কামাল ভাই থাকবে না, আপা থাকবে না, জামাল ভাই না, আমি না, রাসেল না। আব্বা বলতেন যে তোমরা থাকবে না, শুধু শুধু আমি এখানে থাকবো কেমন করে। কি বলো, আসো দাদি আমার কাছে। কি করেন জিজ্ঞেস করো যে ভাইয়ারা আপনারা কি করছেন, জিজ্ঞেস করো, জানতে চাও? ঠিক আছে, শুধু তুমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দাও। তুমি জয় বাংলা বলে দেবে? তো তুমি কোথায় যাবে বলো, কোনটা দেখবে? কিচ্ছু না। কেন? আসো আমরা একটা ড্রাগন ফ্রুট দেখে আসি। নীল পাখি, নীল পাখি, ওই যে ড্রাগন ফ্রুট শোনাবে? ওইটা শোনাবে দাদা? রাসেল হওয়ার পরে মানে আমাদের জন্য আমরা সবাই মানে ভাই বোন এত খুশি, এবং আপনার জন্য হাতে খেলার পুতুল পেলাম, এরকম ছিল, এত আদরের ছিল আমাদের। একটা ব্যক্তিত্ব নিয়ে চলতো, ওটুকু মানুষ, খুব স্ট্রং পার্সোনালিটি। কামাল ভাইয়ের সবচেয়ে প্রিয় ছিলাম আমি। কামাল ভাইয়ের রিপোর্টারও আমি ছিলাম, মারও রিপোর্টার ছিলাম, মানে টিকটিকি আর কি। কোন খালাতো বোনের চিঠি আসলো, কোন খালাতো ভাইয়ের চিঠি আসলো, মানে বিশেষ চিঠি আর কি। তো মা ওই চিঠিটা কিন্তু আজকে, মা তো দুপুরবেলা ওই চিঠি টিঠি কালেক্ট করে বসা, শাসন কাকে কার ফোন এসে কেটে দিল, ওই রিপোর্ট। তো এই ছিল আমাদের বাড়ির পরিবেশ। শিকড়টা আমরা ভুলবো না। আমার বাড়ি যে টুঙ্গিপাড়া, আমি যে একটা গ্রামের মেয়ে, ওইটা কিন্তু আমি খুব গর্ববোধ করি বলতে। যখন টুঙ্গিপাড়া আসি ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, মনে হয় যেন আমি একেবারে আমার মাটির কাছে ফিরে এসেছি, আমার মানুষের কাছে চলে আসছি। আর আমার তো মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা টুঙ্গিপাড়া। খালের পর একটা হিজল গাছ ছিল, আর হিজল গাছটা অনেক শিকড় হয়। তো আমরা ছোটোবেলা ওই হিজল গাছের শিকড়ের উপর থেকে লাফ দিয়ে খালে ঝাঁপাতাম। আমার দাদা খুব শখ ছিল নাতি বউ দেখবে। কামাল ভাই তখন যুদ্ধ থেকে আসলেন, আর্মিতে ছিলেন, মুক্তিযুদ্ধের পরে। আমরা খুকি আপার খুব ভক্ত ছিলাম। আমার মেজো ভাইয়ের রুমে বিরাট একটা ছবি স্পোর্টসের, ওরা প্র্যাকটিস করতো একসাথে, আমার জামাল ভাই আর খুকি আপায়নরা। মাকে বললাম, তো অনেকে এসে বলে হ্যাঁ ঘরের বউ খেলবে, এটা একটা কথা নাকি, দৌড়াবে। তা মা চুপচাপ, মা বেশি কিছু বলে না। তো আমরা কয় ভাই বোন মিলে মাকে বললাম, মা এত ভালো একটা মেয়ে তুমি যার কাছ থেকে নাও, তুমি এই মেয়ে কিন্তু পাবে না। মা বলে কামাল কি বলে, কামাল যদি বলে তাহলে আমি রাজি। তবে আমরা বললাম, মা বিয়ের পরে কিন্তু খেলতে দিতে হবে, তুমি কিন্তু তখন বলতে পারবে না ঘরের বউ খেলতে পারবে না। বলছে না বলবো না। জামালের বিয়েটা হলো তার ঠিক পরপরই কামাল তখন বউ নিয়ে শ্বশুরবাড়ি গেছে, যে কামালের খবর দাও যে জামালের বিয়ে। এই মানে একদিনের মধ্যে, মানে বিয়ের কথা একদিনের মধ্যে বিয়ে, সেটা আমাদের জন্য বোধহয় আমাদের জীবনের
মানে এরকম উৎসব কখনো হয় না, আর ওটাই শেষ উৎসব। আমাদের বাসায় সবার জন্য একেবারে উন্মুক্ত দ্বার, যে কারণে ষড়যন্ত্রকারীরাও সুযোগ পেয়ে গেল। তারাও ওই সারাদিন রাত আসা যাওয়া করতো, দেখতো, জানতো। যেমন ডালিমের শাশুড়ি, ডালিমের বউ সকালবেলা আসতো আর সন্ধ্যার পরে যেত। ডালিম অনবরত আসতো। নূর কামালের সাথে একসাথে এডিসি ছিল, যে কোনো সময় চলে আসতো। ইভেন জিয়াউর রহমান আর তার স্ত্রী তো অহরহ আমাদের বাসায় এসে বসত। এমনকি 21 আগস্ট যে গ্রেনেড হামলা, ওই গ্রেনেড হামলার সময় ডালিম রশিদ দুজনেই বাংলাদেশে এসেছিল, এবং তাদেরকে কারা টাকা পয়সা দিয়েছে সেটাও একেবারে জানি না আমরা, তা নয়। আমি তো আপার সাথে ছিলাম বাসায়। আমি খুব অনুরোধ করলাম আপাকে, আপা আমি চাই তোমার সাথে আজকে। তো উনি, না তুমি বাসায় থাকো, তোমার যেতে হবে না। না আমি যাই তোমার সাথে আজকে, যাবো আমি। না তুমি যাবে না। খুব অভিমান, রাগ, ছোটবেলার মতন ধামধুম করে ঘরের মধ্যে চলে গেলাম। এর মধ্যে আপার কিছু মেহমান আসলেন, ওই যে আমাদের আজকের পত্রিকা কাজী সাহেব ওনার ওয়াইফ নিয়ে আসলেন। আপা বলে ওনাদের তুমি চা নাস্তা খাও, গল্প করো, আমি এক্ষুনি আসবো। তো জাস্ট কাজী সাহেব আসছেন, উনি কিছু কথা টথা বলছিলেন। ওনার সাথে কথা বলতে বলতে টেলিভিশনটা কিন্তু অন। ওর মধ্যেই ওই ঘটনা দেখে আমি ওনাদেরকে ফেলে ঠেলে আমি নিচে চলে আসছি। ওর মধ্যে খবর আসছে যে নাই। এর মধ্যে আপার গাড়িটা আসলো, আমি ওখানে দাঁড়ানো দেখে আপার সমস্ত শরীরে, শাড়িতে, মুখে চোখে রক্ত ভরা। আমি আস্তে আপার আঁচলটা দিয়ে, আমার আঁচলটা দিয়ে আপার এগুলো মুছে আপাকে ধরে ভিতরে আনলাম। তখন জিজ্ঞাসাও করি নাই কি হচ্ছে, কি হলো না কি হলো। আপাকে পেয়ে আমি ব্যাস, আর কিছু না। তুমি আমাদের দিকে আসো না, বেশি হয়ে গেছে। মা হিসেবে হ্যাঁ, আমি সবসময় চাইতাম যে সম্পূর্ণটা সময় আমার ছেলে মেয়েকে দেবো, তাদেরকে মানুষ করবো। যতটা সময় দেওয়ার কথা তত দিতে পারি, এটা তো ঠিক। কষ্টটা মাঝে মাঝে মনে হয়, খুব বেশি মনে হয়। আমার হাজব্যান্ড তখন চলে গেছে জার্মানিতে, কার্লসরুহে ইউনিভার্সিটিতে। আসলে বাচ্চাদের খুব মিস করছিলেন, বলছেন যে তুমি ওদেরকে নিয়ে আসো কিছুদিনের জন্য। আব্বার যাওয়ার কথা ছিল পরের মাসে রোমানিয়াতে, বললাম যে আমি আসার সময় তোমাদেরকে নিয়ে আসবো। মাকে বললাম, মা আপা যাবে জয় পুতুলকে নিয়ে, কষ্ট হবে, আমি গেলে একটু সাহায্য হবে। মা আব্বাকে বললো ঠিক আছে, ও যা খাসুর সাথে কয়দিন পরে চলে আসবে। এই আমাদের যাওয়া। 14 তারিখ রাত্রে ক্যান্ডেল লাইট ডিনার। হ্যাঁ, তো আমাদের কাছে ওইটা, ওই বয়সে ক্যান্ডেল লাইট ডিনার ব্রাসেলসে, মেয়েরা সব আমার বয়সে, আমরা খুব হাসাহাসি গল্প। তো দুলাভাই এসে আমাদের খুব বকলেন যে কান্না আছে সারা জীবন, এত হাসছে, উনি ঘুমাতে পারছেন না। উনি যত এসে বকে আমরা তত হাসি। সকালে একটা ফোন বাজলো, আমার মনে হয় যে হ্যাঁ ওই সকালবেলা। তো ফোনের আওয়াজটা মানে আমার মনে হয় আমার জীবনে এত কর্কশ ফোনের আওয়াজ আমি জীবনে শুনি নাই, কেন আমার কাছে খুব মনে হলো। তো আমরা যে রুমটা ছিলাম ওখান থেকে সিঁড়ি নেমে গেছে, ঠিক সিঁড়ি করে ফোনটা, তখন উনি ফোনটা ধরলেন। তারপর আমাকে বললেন তোমার হাজব্যান্ডকে ডাকো। তো আমি বললাম যে কেন, কী হয়েছে আমাকে বললেন, না ওনাকে ডাকো। তো আমি উঠালাম, আসলো, তখন বললো যে বাংলাদেশে কু হয়েছে শুনে আমি বললাম তাহলে তার আমার কেউ বেঁচে নেই, ঠিক এইটুকু আমাদের মুখ থেকে আসবে।
বাংলাদেশ বেতার খবর করছি ফারুক হোসেন। খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। সব দেশপ্রেমিক নাগরিকদের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। রক্ষী বাহিনী, বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। We don't believe in revenge. We believe in the philosophy of Bengali life. Love, love and love. At this moment in time, as you look back there, what was the moment of greatest happiness for you? The day I have heard that my people have been liberated. My people are independent. And I have got Bangladesh is an independent sovereign country. That's the happiest day of my life. তারপর থেকে ওই ফোন, যে কোনো ফোনই ওভাবে বাজলে খুব হঠাৎ ভিতরে মানে বুকের ভিতরে মানে ই করে উঠতো, কেমন যেন একটা অন্যরকম কষ্ট, যে ফোনের আওয়াজটাই সহ্য করতে পারতাম না। ওমর রশিদ সাহেবকে অ্যাম্বাসেডর
সানাউল হক সাহেব বললেন যে আপনি যে বিপদটা আমার ঘাড়ে দিয়েছেন এটা আপনি এখন নিয়ে যান। কয়েক ঘন্টার ব্যবধানে মানুষের যে পরিবর্তন, ক্যান্ডেল লাইট ডিনারের থেকে ঘরের থেকে বের করে দেয় এই অবস্থা। আমাদেরকে ওনার বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা, উনি নিজের গাড়িটা দিলেন না, সোজা বলে দিলেন যে গাড়িটা নষ্ট। তো ওখানে আরেকজন অফিসার ছিলেন, তার স্ত্রী আবার আমার ক্লাসে, আমরা ক্লাস 7 থেকে একসাথে পড়তাম, তো সেই ভদ্রলোক এটুকু খাতির করলেন। তখন বেলজিয়াম ভাষায় নিউজ হচ্ছে, বারবার টিভিতে আব্বার ছবি দেখাচ্ছে, কিন্তু আমরা কোনো ভাষা বুঝতে পারছি না। তো বেলজিয়ামের বর্ডারে আমরা এপাশে নামলাম, তারপরে নোম্যান্স ল্যান্ডটা হেঁটে আমাদের মালপত্র সব হাতে করে নিয়ে ইমিগ্রেশন করে আমরা ওপারে যে হুমায়ুন রশিদ সাহেব ওনার সেক্রেটারিকে পাঠিয়েছিলেন গাড়ি দিয়ে, কারণ 4-5 ঘন্টা যেতে হবে। আমাকে রাত্রেবেলা হুমায়ুন সব আলাদা ডেকে নিলেন যে তুমি একটু আসো ওনার রুমে, উনি আর ওনার স্ত্রী বসা। তখন উনি বললেন যে আমরা অনেক চেষ্টা করছি খোঁজ করতে, যতদূর খবর পাচ্ছি কেউ বেঁচে নেই। এই কথাটা যখন শুনলাম, সত্যি কথা বলতে কি অন্তত বিশ্বাস করতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার মাথার, আমার শরীরের সমস্ত রক্ত যেন একেবারে হিমশীতল হয়ে গেছে। আমি বোধহয় তখনই মনে হচ্ছিল যে আমি পড়ে যাব। আমি অনেক কষ্ট করে চেয়ার এটা ধরে আমি নিজেকে সামলালাম, কিন্তু উনি আমাকে অনেক সান্ত্বনা দিলেন, ওনার ওয়াইফ সবাই মিলে। তখন ওর রেহানাকে এসে আমরা কিছু বলতে পারিনি। আমি এসে দেখি রেহানা শুয়ে আছে, আমি ওর পাশে আসতে চুপচাপ শুয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো কতক্ষণ। আপা ভাবছে আমি জানি না, আমি ভাবছি আপা জানি না, জানি তো আমরা দুজনে। বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে ছিল। তবে হুমায়ুন রশিদ সাহেবের ওয়াইফ উনি যথেষ্ট করছেন। আমাদেরকে আবার উনি গাড়িতে করে কালস্ট্রিয়ে পৌঁছে দিলেন, আমাদের হাতে 1000 মার্ক দিয়ে দিলেন যে তোমাদের তো আর এতটা হাতে টাকা পয়সা। তারপর একটা সুটকেস বের করে গরম কাপড় ভরে দিলেন যে যখনই থাকো এখানে থাকলেও তো লাগবে, কোথায় পাবা, কীভাবে কিনবা। বোধহয় ওই সময় ওনার ওই স্নেহটা, ভালোবাসাটা বা একটা আস্থা, এটা আমাদের জন্য খুব দরকার ছিল। জার্মান গভর্নমেন্ট বললো যে আমরা যদি চাই ওখানে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকতে পারবো। আর মিসেস গান্ধীর সাথে সাথে ওনার অ্যাম্বাসাডারকে বললেন আমাদের অ্যাম্বাসাডার হুমায়ুন রশিদ সাহেবের সাথে যোগাযোগ করতে। মার্শাল টিটো তিনি তার অ্যাম্বাসাডার যোগাযোগ করলেন। তখন একটাই চিন্তা ছিল আমরা দেশে যাব, দেশে যাব। মিসেস গান্ধী যেহেতু উনি মেসেজ পাঠালেন, তখন ঠিক ব্যবস্থা হলো যে আমরা ইন্ডিয়াতে চলে আসবো। মিসেস গান্ধী আমাদের দেখাশোনা করার জন্য একজন অফিসার ঠিক করে দিয়েছিলেন, আমাদের একটা বাড়িতে থাকার ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা করে দিলেন। আর অজিত সাহেবকে একটা চাকরিও দিল, এই অ্যাটমিক এনার্জি মিনারেলস ডিভিশনে একটা চাকরি দিয়ে দিল। মিসেস গান্ধীর সবচেয়ে বড় জীবন খুব মানবিক চরিত্রে, আর আমাদেরকে খুবই স্নেহের চোখে দেখতেন। একবার আমরা আজমির শরীফে গেছিলাম আমি রেহানা বাচ্চাদের নিয়ে, তো আমরা ওখানে থাকতো, উনি একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন ওনার সঙ্গে দেখা করার। আবার আমরা আসার সময় গাড়িটা নষ্ট হলো, তাদের সময় নষ্ট হয়ে গেল। তখন রেহানা বললো যে এই বাচ্চা কাচ্চারা আবার তৈরি করে নিয়ে যাওয়া তো সম্ভব না, তো তুমি একটা কাজ করো, তুমি একাই চলে যাও। তো কোনো মতে মানে গাড়িতে নেমে শুধু কাপড় টাপড় চেঞ্জ করে, একটু গোসল কাপড়টা চেঞ্জ করেই আমি দৌড়ালাম ওনার সঙ্গে দেখা করতে।
তো উনি আমার মুখটা দেখে মানে কথা বলার পর বলে কি, তুমি তুমি কিছু খেয়েছো, তুমি অমলেট খাবে, টোস্ট খাবে, চা খাবে? উনি উঠে যেয়ে বলল এবং সেই অমলেট এবং টোস্ট আর চা নিজে কাপে চা ঢেলে উনি দিলেন, আমাকে বললো তুমি খাও, তোমার মুখটা একদম শুকনা, তুমি কিচ্ছু খাওনি। মানে আসলে এই যে স্নেহটা, ভালোবাসাটা মানে এত মানে ঘরোয়াভাবেও উনি ব্যবহার করলেন যে এটা ভোলা যায় না, এটা খুব মনে লাগে। সত্যি কথা বলতে ওই সময় সব হারাবার পর ওনার সামনে যে ওইটুকুই অনুভূতি হচ্ছিল যে না, আমাদের জন্য কেউ আছে। কারণ আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদান। 32 নম্বরে ওই হইচই, ছোটবেলা থেকে একটা পলিটিক্যাল বাড়ি গ্রামে টুঙ্গিপাড়ায়, ওই আমাদের দাদা বাড়ি। আর সেখানে ছোট্ট একটা বাসার মধ্যে 2টা রুম। ওখানে যেহেতু 2 বোন, মানে যে এটা কিসের মধ্যে পড়লাম আমরা, কিচ্ছু বুঝি না, কিচ্ছু করি না, কি খাবো, কি যাব। প্রথম কয়েকটা বছর গেছে বসে বসে চিন্তা করে করে, কারণ ওটা আমি এখনো বলতে পারবো না। ওই যে একভাবে হয়তো বসে আছি, বসেই আছি। হয়তো অনেক সময় এমনও গেছে যে ছেলে মেয়েদের খাবারই দেয়নি, ভুলেই গেছে যে ওদেরকে খাবার দিতে হবে বা রান্না করতে, সব ভুলেই গেছে, ওভাবে বসেই আছে। আল্লাহর একটা রহম, আমাদের 2 বোনকে পাগল বানায় রাস্তায় ফেলে নেন। পাপা কান্নাকাটি করে এই পাশে, আমি কান্না করি। ওই 2টা বাচ্চা, ওই 2টাই আমাদের, ওই জয়পুতুল। রান্না করে সংসার করা, এটা তো ওই দিল্লিতে সেই বলতে গেলে শিক্ষা। 8-10 প্রকারের ডাল দেখাচ্ছে, এখন আমি বলতে পারছি না। আমরা তো 2টা চিনি, মসুরি ডাল, মুগের ডাল আর ছোলার ডাল, এর বেশি তো চিনি না। আর ওদের অনেক রকমের ডাল, অনেক পাবে। আবার বলে ধুলি নেবা নাকি, আও তো বুঝি না কি বলে ধুলি ডাল আবার কি। একবার মনে হচ্ছে সেই শিঙি মাছ ধরা নিয়ে কয়েকজনের দৌড়দৌড়ি, বহু অভিজ্ঞতা আমাদের আছে। মানে আমরা অবাক হয়ে তাকায় থাকতাম যে একটা সাইকেলের উপরে 4টা গ্যাস সিলিন্ডার, একটা মোটরসাইকেলের উপরে সামনে একটা বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা, তারপরে ব্রিফকেস একটা। ওই জানলা দিয়ে বসে বসে ওই বসে 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 দেখতাম। আর একটা কখনো বলিনি, এখন 40 বছর হয়ে গেছে, এখন বলা যায়। আমাদের দিল্লি থাকাকালীন আমাদের নামও পরিবর্তন করে থাকতে হয়েছে। মিস্টার তালুকদার, মিসেস তালুকদার, মিস তালুকদার, আশেপাশে জানি কেউ না জানে। এটা কি ব্যাপার? দেশ ছাড়া, ঘর ছাড়া, বাপ মা ছাড়া নামও বদলাবো? দরকার নেই, আমি থাকবো না এখানে। কিন্তু তখন উপায় নাই তো, সবসময় তো রাগ, অভিমান আর হট করে তো কোনো কিছু করা যায় না। মানে দিন কাটে না, রাত কাটে না। আমার চাচা, খোকা চাচা, উনি লন্ডন থেকে চিঠি লিখতেন। তো সপ্তাহে চিঠি যেতে দিল্লিতে লাগতো 1 সপ্তাহ। তো চাচা প্রতিদিনই একটা করে চিঠি দিন। আর আমরা 2টা বোন জানলা দিয়ে তাকা থাকতাম, পোস্টম্যান কখন আসবে, চাচার ওই চিঠিগুলো পড়বো। আর সারাক্ষণ উদ্বেগ ছিল যে দেশে কি হচ্ছে, কি হবে। কারণ এই দেশটা স্বাধীন করেছিলেন আমার বাবা, দেশে গণতন্ত্র থাকবে, মানুষের কল্যাণ হবে, কিন্তু সেটা তো হলোই না। উল্টো একটা খুনিদের রাজত্ব কায়েম হয়ে গেল। আপা লিখতেন বসে বসে, আজকে চিনি এতটুক, বিস্কিট এতটুক, সুজি এতটুক, এই ওই। আর ওর পাশে আমার লেখা যে আল্লাহ তুমি কেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছো জানি না, কিন্তু এই খুনিদের ধরবো, বিচার করব ইনশাআল্লাহ। তারিখ দিয়ে লেখা। আপা সেদিন আমাকে দেখালেন, এই দেখো। তারপরে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় আমি আর আপা গেলাম। তা আমরা ঢোকার সঙ্গে সঙ্গে ওইখানে যে থাকি খাদেম আমাদেরকে এসে, আমাদের নাম পরিচয় কিচ্ছু দেয়নি, 2জন বড় ঘোমটা দিয়ে আমরা চলে গেছি। এসে একটা খাতা আমাদেরকে 2 বোনের সামনে দিলেন। দেখলাম তারিখটা 9 এপ্রিল 1946 সালে আব্বা ওখানে গিয়েছিলেন, আর আমি গেলাম 81 সালে 9 এপ্রিল।
1946 সালে আমার জন্মের আগে তিনি গিয়েছেন, আর আমি পাচ্ছি 81 সালে একই তারিখে যাওয়া। সত্যি কথা বলতে কি তখন একটা সাহস আমার মনে আসলো যে না, আমাকে যেতে হবে এবং বাংলাদেশের জন্য কিছু করতে হবে। বোধহয় এই বার্তাটাই আমি পাচ্ছি। আমি সিদ্ধান্ত নিলাম এইখানে এই এক ঘরের মধ্যে বসে আমি পাগল হতে চাই না, আমার কিছু করতে হবে, আমার বের হতে হবে, এই খুনিদের ধরতে হবে। আমি এখানে বসে থেকে তো কিছুই করতে পারবো না। তারপরে ওই সিদ্ধান্ত নিয়ে আমি লন্ডন যাওয়ার চিন্তা করি। ওইটাও আমি একটু স্বার্থপরের মতো না পাকে একদম একা বাচ্চা দুইটাকে দিয়ে চলে আসলাম। ওর তো বিয়ে হয়ে গেল ওখানে, আর আমি তো দিল্লিতেই থেকে গেলাম। আমার অবর্তমানে আওয়ামী লীগ আমাকে যখন সভানেত্রী নির্বাচিত করলো, তখন সিদ্ধান্ত নিলাম আমি আসবো। আমরা আমাদের বাচ্চাদের কাছে ওই খুব বেশি ওই দুঃখের কথা, কষ্টের কথা এসবগুলো ওদের ভারাক্রান্ত করি না। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, নানা ধরনের বাধা, প্রতিবন্ধকতা আসবে, আর সেই দুঃসময়ের দিনগুলি আমরা পার করছি, আবার ভবিষ্যতেও যে আসবে না তা তো না। আমাদের দেশের পরিস্থিতিতে এটা তো আমরা বারবার দেখেছি। আমরা কিন্তু ওতে ভীতও না, ভয়ও না, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো মানসিক শক্তি আমাদের আছে। আমি 83 সালে যখন আসি, এসে আমি দেখলাম যে আপা সারাদিন তখন পার্টির কাজে বিভিন্ন জেলায় যাচ্ছেন। বাচ্চা দুটো ওদের খাওয়ার ঠিক নাই, পড়াশোনার ঠিক নাই, কি করছে না করছে। তখন সিদ্ধান্ত নিলাম যে না, তার আগেই ওরা আমার কাছে ছিল, কিন্তু হোস্টেলে দেওয়ার সিদ্ধান্তটা আমার ছিল। বাচ্চাগুলোর ভবিষ্যৎ তো নষ্ট করতে পারি না, ওদের তো লেখাপড়া শিখতে হবে। আমার নিজের লেখাপড়া হয়নি, 75-এর ঘটনা পড়া, তো ওই দুঃখটা তো আমার সারা জীবনের। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে যখন জয় পুতুলকে নিয়ে যায়, আপা তখন গৃহবন্দী। ওদের যখন গাড়িতে নিয়ে যায়, আপা ওইখানে একটা গাছ, আপা গাছের আপার চোখের পানি আর থামে না। কিন্তু আমি খুব শক্ত দেখাচ্ছিলাম, আমি নিয়ে চলে গেলাম। আমি নৈনিতালে ওদের ভর্তি করে দিয়ে তারপরে আসলাম। তো মনে হয় না যে সৎ বোন ও বোনের সাথে এইরকম কঠিন একটা কাজ করে। আমি আপার সাথে, আপার সেই কান্না আমি ভুলবো না এখনো। আমি আমার বাচ্চাদের ওই ছুটিতে, কারণ ঢাকা আনলে সময় দিতে পারবো না, ওখানে গেলে একটু সময় দিতে পারবো। ঢাকা আনতে গেলে আমাকে কাউকে পাঠাতে হবে, ওদের আনতে হবে, খরচেরও ব্যাপার আছে। আর আমি গেলে তো আমি একা যাচ্ছি, ওখানে যে ওদের সাথে যে কয়েকদিন ছুটি থাকতে কাটাতাম, তো সেই সময়টা খুব কাছে পেতাম। এই তো আসার পরে যখন ট্যুর করতে শুরু করলাম, আর আমার তো থাকার জায়গা ছিল না, আমি কোথায় থাকবো আমি জানি না, আর বাসা ভাড়া নিয়ে থাকবো, আমার তো কোনো সোর্স অফ ইনকামও নাই। 32 নম্বর বাসার তো প্রশ্নই ওঠে না, আর ওটা তো তখনও সরকারের হাতে। আমি আসার পরে যে মিলাদ পড়বো, আমাকে মিলাদও পড়তে দেয়নি, আমি রাস্তার উপরে বসে মিলাদ পড়ে আসছি। আসলাম যখন স্বাভাবিকভাবে, তখন দায়িত্বটা তো বুঝে নিতে হবে, কাজ করতে হবে। তো আমার যেটা লক্ষ্য ছিল, পার্টির মধ্যে তো অনেক দ্বিধা বিভক্ত ছিল, তো আমাকে নিয়ে আসা হয়েছিল দলের ঐক্য বজায় রাখতে। তো আমি চেষ্টা করে গেলাম যে সংগঠনটাকে আগে গড়ে তোলা। ইডেন হোটেল যেখানে ছিল, ওখানকার ছাদে আমাদের সভা টভা হতো। সেইখানে আমি প্রথম একটা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশে আর আমরা
এই রক্তক্ষয় দেখতে চাই না। আর ওই সেনাবাহিনীতে আর বিধবার কান্না শুনতে চাই না, ছেলেহারা মায়ের কান্না শুনতে চাই না। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেটাই চাই। আমি যখন এই বক্তৃতা দিয়ে অনেকে আমাকে নিষেধ করেছে, কি বলছেন এখনই মিলিটারি আসবে মেরে ফেলা না। আমাকে বলতে হবে যেটা সত্য সেটা বলতে হবে, এভাবে একটা দেশ চলে না। Following 9 years of autocratic battle, the general election is currently undergoing in Bangladesh amidst overwhelming participation. Sheikh Hasina-led Awani League side is speculated to secure a landslide victory with clear majority. The anticipated election puts capital city Dhaka in the center of attraction in South Asian political scene. 91 সালে যে নির্বাচন, সেটা আমার মনে হয় আপনার জন্য একটা বড় টার্নিং পয়েন্ট। ওই সময়টা আপনার কি মনে হয়, কি মেসেজ দিছিল ওই নির্বাচনটা আপনাকে? এত আন্দোলন সংগ্রামের পরে মানে ওই নির্বাচনে হারাটা, এটা আসলে বিশ্বাস করতে খুব অবাক লাগে। সে হার্ডল রেসের মতন আপার কিন্তু অনেক চড়াই উতরায় অভিজ্ঞতা একভাবে আসে না। তো অপমান, সাহসটা ছিল, সততা ছিল, কোনো কিছু লোভ নাই তো, আর কোনো ভয় পায় না তো। কারণ 75-এর পরে আমরা ভয় পেয়ে করবোটা কি? আমাদের তো 5 বছর সময় চলে গেল, আমরা বিচারটা তো শেষ হলো না, ওই অবস্থায় পড়েছিল। খুব স্বাভাবিক, বিএনপি আসার পরে তো আর ওই কেস চালায়নি, ওটা ওভাবে পড়েছিল। 2009 যখন আমি সরকার গঠন করি, আবার উদ্যোগ নেই। মামলাটা দিনের পর দিন চলেছে। আমি বলবো যে যিনি রায় দিয়েছেন জজ সাহেব, গোলাম রসুল সাহেব, অত্যন্ত সাহসের সাথে তিনি রায় নিয়েছেন এবং অবাক হবেন যে তার 3টা মেয়ে ছোট ছোট, কীভাবে যেন তার বাড়িতে মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেললো যে মেয়েগুলি যেন হয়তো মানসিকভাবে কিছু একটা সমস্যা, বা তার স্ত্রীকে নানাভাবে ভয় ভীতি দেখানো। এবং যেদিন বিচারের রায় হবে সেই দিন বিএনপি হরতাল ডাকলো, যাতে করে জজ সাহেব কোর্টে যেতে না পারে, কোর্ট না বসে, রায় যেন না দিতে পারে, সেই বাধাও কিন্তু দিয়েছিল। প্রথম রায় যখন পাই, আমি সাথে সাথে 32 নম্বরে চলে গেছিলাম ওই সিঁড়ির কাছে। যে আমি এমনি সবসময় সিঁড়ির কাছে বসতাম, কি জানি মনে হয় ওখান থেকে তো আবার আত্মাটা বের হয়ে গেছে না। ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে, আয় মা সকলি পুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ
আমার ছোটবেলা থেকে একটু ভয় ডর কম, গ্রামে মানুষ হয়েছি, এইভাবে খোলা বাতাসে খোলা পরিবেশে মানুষ হলে বোধহয় মানুষের মানসিক শক্তিটা একটু বাড়ে। কারণ গ্রাম ছাড়া ভালো লাগে নাকি। যখন স্কুল ছুটি হতো আমরা চলে আসতাম, বিশেষ করে ডিসেম্বর মাসের ছুটির সময় সবাই চলে আসতেন, ঘরে ঘরে রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, সবাই একসাথে বিরাট পরিবার, আশেপাশে আত্মীয় স্বজন সবাই মিলে একটা হইচই অন্যরকম একটা পরিবেশে সবাই থাকতো। আমার আকাঙ্ক্ষা আছে যে আমি যখন রিটায়ার করবো তখন আমি এই টুঙ্গিপাড়ায় এসে থাকবো। আমি বসতে পারি, কিভাবে ভ্যানে বসতে আমার জানা আছে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে লাগবে না তো? আচ্ছা সবার কাছে আসো। বাংলাদেশের জনগণ বা যেখানে যে আছে নির্যাতিত, নিপীড়িত, দুঃখী মানুষ, তারা তো বঙ্গবন্ধুকে, তার অভাবটাকে দেখতে পাচ্ছে। আর আমরা বাবা হিসাবে পাচ্ছি, কিন্তু তার থেকেও বেশি আমাদের ক্ষতি হয়ে গেছে আমার মা চলে যায়। আমি শুধু চিন্তা করি যে মাকে যদি বলতে পারতাম যে মা, তোমার হাসু এখন আর অলস নেই, সে আলসেখানায় থাকে না। এখনো কোনো কাজ করতে গেলে মনে হয় যে মা এটা পছন্দ করবে কি করবে না, মা থাকলে কি বলতো। মাকে না বলা পর্যন্ত আমাদের শান্তি হতো না। তা এখন আমার মনে হয় দৌড় দিয়ে যদি বনানীতে যে বা মাকে একটা চিঠি লিখে পাঠাতে পারতাম বা আব্বাকে পাঠাতে পারতাম, এই জিনিসগুলো খুব অনুভব করি।